ঘন্টা কয়েক আগে যে লোকটা তাকে ধর্ষণ করেছে, এখন তার পাত্রী হয়ে বসে আছে রায়া। হ্যাঁ, আগে সে ধর্ষিতা, তারপরে পাত্রী। এই বিষয়ে অবগত হওয়ার পর থেকে পাংশু মুখ করে বসে বসে আছে সে। তার পাংশুবদন খানিকে আরও খানিকটা পাংশুটে করে দিতেই যেন রায় হলো এই মুহূর্তে তাদের বিয়ে হবে। কথাটা কর্ণগোচর হতে মাথায় বজ্রপাতের আঘাত হানে যেন। নিজের কানকে বিশ্বাস করতে পারে না সে। বিষয়ে চক্ষুদয় ফেটে পড়তে চাইছে। তার বাবা কিভাবে পারল এমন একটা সিদ্ধান্ত নিতে? যে লোকটা কিনা ঘন্টা কয়েক আগে তার সম্মান খনিয়ে দিয়েছে, এমন একটা মানুষের হাতে সারা জীবনের জন্য তাকে কিভাবে তুলে দিতে রাজি হলো তার বাবা? ব্যাপারটা ভাবতে রাগে পুরো শরীর জ্বলে ওঠে তার। বিষয়টা হজম করতে পারে না সে। আবার চিৎকার করে বাড়ি মাথায় তুলতে পারে না। মেয়েদের যেভাবে চিৎকার করা বারণ, আবার এমন একটা সিদ্ধান্ত মেনে নেওয়া আপত্তিকর। আজকের সকালটা যেন কোনো কুলক্ষণের মুখ দেখে শুরু হয়েছিল তা কে জানে। একের পর এক আঘাত যাচ্ছে মস্তিষ্কের ওপর দিয়ে। দুহাতে মাথা চেপে ভাবতে থাকে সে। আজ সকালটাও বেশ ফুরফুরে ছিল তার জন্য। কিন্তু অঘটনটা শুরু হয়ে স্কুলে যাওয়ার সময়টা থেকে। স্কুলের যাত্রাপথে কাঁচা মাটির বড় সড়কে পা ফেলতেই ভয়ে গুটিয়ে গিয়েছিল সে। সামনে মোড়ের শূন্য চা স্টলে বসে রয়েছিল জাহেদ, সাথে তার দুইটা চেলা। বহুদিন যাবৎ ওদের দল উক্তায়িত করে চলেছে তাকে। এদের জ্বালাতনেই সপ্তাদশী রায়কে বিয়ের পিড়িতে বসানোর আয়োজন চলছিল। বিয়ের দিন তারিখ ঠিকঠাক, বয়সটা 18 ছুলেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। একরাশ বিরক্তি জেগে বসে রায়ার মাঝে। মাথার ঘোমটা আরও একটু দীর্ঘ করে লম্বা পা ফেলায় মহাবিদ্যালয় অভিমুখে। বড় ছাতিম গাছ অতিক্রম করতেই হাঁক ছাড়ে জাহেদ। আরে রায়া যে, কোণে যাও, এদিকে আসো। দাঁত কেলিয়ে গা জ্বালানো হাসি দেয় নোংরা পুরুষটা। সিগারেটের আগুনে পোড়া কালছেটে ওষ্ঠের ফাঁক গলিয়ে ধবধবে সাদা দাঁত দৃশ্যমান হয়। আর চোখে পরক করে প্রস্থান করতে উদ্যত হয় রায়া, কিন্তু ভাগ্য তার সুবিধার নয়। এক লাফে ব্রেঞ্চি থেকে নেমে চিতা বাঘে নেয় দৌড়ে সামনে আসে জাহেদ। মুখ গম্ভীর করে শুধায়, এ কেবা বেয়াদবি রায়া? বড়রা ডাকলে না হই নাই চলে যাও, এই হিক্কা পাইসাও পড়ালেখা কইরা? রাগে গা জ্বলে যায় রায়ার। রক্তবর্ণ চক্ষু তুলে তাকায় জাহেদের দিকে। আবারও ফিচেল হাসি দেয় জাহেদ, ব্যঙ্গ করে বলে, অমনি তাকায় না মায়া, ভয়ে ভস্য হয়ে যাইতেছি। চোখ মুখ আরো শক্ত করে ফেলে রায়া। বিরক্তি কপাল ছাপিয়ে ওষ্ঠগত হয়। পথ ছাড়েন, কলেজে যাব আমি। কর্ণগোচর হয় ঋণঋণে কণ্ঠ। তাৎক্ষণিক জবাব দেয় জাহেদ, হে তো যাই বাই, তোমার হারা জীবন কলেজে যাওয়ার ব্যবস্থায় হরবার আসছি। বিয়া হইয়া গেলে তো আর যাবার পারবে না। কেঁপে ওঠে রায়ার অন্তরাত্মা। কি করতে চাইছে লোকটা? আবারও ফিচেল হাসে জাহেদ, সাথে তাল মেলায় সুজন ও নয়ন, তার খাস চেলা। রায়ার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে জাহেদ বের করে তার কচ্ছিত কণ্ঠ, পরের ঘরে চলে যায় বা বিয়ের আগে এল্লা আদর সোহাগ করবো না তাই কি হয়? চলো আমাগর সাথে। নোংরা স্পর্শ পেতেই কষি এক চর বসিয়ে দেয় জাহিদের খসখসি গালে। আকস্মিক ঘটনায় ক্রুদ্ধ হয়ে ওঠে জাহিদ। তার পৈশাচিকতা আরও বৃদ্ধি করে খপ করে ধরে রায়ার হাত। কিছু বুঝে ওঠার আগে হ্যাচকাটানে তাল হারিয়ে ফেলে সে। জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো তাকে। দিনের স্বচ্ছ আলোয় বিষয়টা গুটি কয়েক মানুষের দৃষ্টিগোচর হলো। লোকটার তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য স্পষ্ট। মেয়েটার সর্বনাশ হতে যাচ্ছে। সাহায্যের হাত না বাড়িয়ে ঘটনা প্রচারে মন দিল তারা। এ কান ও কান করে ঘটনা ছড়িয়ে পড়ল দ্রুত। কন্যার গতরে লাগল ধর্ষণের কালছিটে কালিমা। দুধের ন্যায় শুভ্রারঙা শরীরের রক্তিমাচরে ক্ষত বিক্ষত করে দিল কেমন নির্মমতায়। বদনখানি ছেয়ে গেল বিষাদের পাহাড়ে। অক্ষি দুটো ধু ধু মরুভূমির ন্যায় শূন্য। কোথাও যেন কিছু নেই। শরীরের চকচকে নেভি ব্লু রঙের জামাটা ছিঁড়ে ফেলে দিয়ে মেয়েটার শরীরে এঁকে দিল ধর্ষণের লোলুপ্ত ছাপ। সাদা পায়জামায় জমেছে ছোপ ছোপ রক্তের স্রোত। এতক্ষণে এত ধস্তাধস্তিতে রায়ার ক্লান্তি ভর করেছে শরীর জুড়ে। ধর্ষকরা পৈশাচিক সম্ভোগ শেষে তাকে ছুঁড়ে ফেলে চলে গেল। তারপর ক্লান্ত শরীরে নিথর দেহটাকে টেনে নিজ বাড়ি অব্দি নিয়ে এসেছিল সে। তারপরের ঘটনার কিছু মনে নেই। সংজ্ঞা হারিয়ে নেতি পড়েছিল বিধ্বস্ত দেহে। ঘটনা মাথায় আসতেই উষ্ণ রক্তস্রোতের ধারা বয়ে গেল রায়ার মস্তিষ্ক জুড়ে। এ ধর্ষকের সাথে কিনা তার সংসার করতে হবে? কিভাবে পারবে সে এটা মেনে নিতে? তবে কি পরিবারের সিদ্ধান্তে নিজের অস্তিত্ব বিসর্জন দিতে হবে? বর্তমান ঘটনায় হতবিহ্বল রায়ের বোন রোজি তালুকদার। হায়নাদের খপ্পরে পড়ে কতটা কষ্ট পেয়েছে তার বোনটা। ভাবতেই হু হু করে কেঁদে উঠল তার মন। অথচ চোখ তার শূন্য। ধর্ষিতা মেয়ে মানুষ মানেই সমাজের চোখে লজ্জা। কিভাবে লজ্জা ঢাকা যায় সেজন্যই বিয়েটার আয়োজন করেছে তার বাবা মা। ঘটনাকাল থেকে ঘণ্টা দুয়েকের ব্যবধানে যে বিচার সভা বসেছিল
তাদের ভাগ্য ভালোই বলতে হয়। গ্রাম্য সমাজে কোনো বিষয় নিয়ে এত দ্রুত বিচার সভা না বসলেও এই বিষয়টা নিয়ে বিচার কার্য সম্পন্ন হয়েছিল। বিচারের রায় অনুযায়ী আজ রাত্রিরেই বিয়ে পড়ানো হবে রায় আর জাহিদের। এতে নাকি রায়ার কলঙ্ক ঘুচে যাবে। হিতাকাঙ্ক্ষীরাও বুঝিয়ে দিল এটা ছাড়া উপায়ও নেই। মেয়েরার অন্যত্র বিয়ে হবে না, সমাজে মুখ দেখাতেও পারবে না কেউ। এই রায় মেনে নিলে উভয় পরিবারে লাভবান হবে। তাছাড়া জাহিদ মজুমদারের পরিবারও খারাপ নয়। অঢেল সম্পত্তির মালিক তারা। ভাতে কাপড়ে সুখেই থাকবে তার কন্যা। রায়ের পরিবারও মেনে নিল এই হাস্যকর রায়। অথচ মানতে নারাজ রায়া। আরম্ভ হয়ে গেল বিবাহের আয়োজন। ব্যথাযুক্ত শরীরে অন্ধকারচ্ছন্ন ঘরের এক কোনায় ঘাপটে মেরে বসে আছে রায়া। গায়ে সকালে পরিধান করা ছেঁড়া ইউনিফর্ম। ক্ষতস্থান নির্গত রক্ত শুকিয়ে গায়ের সাথে লেপ্টে আছে। দু চোখে তার নিগড় শূন্যতা। চোখের পানি শুকিয়ে টান ধরেছে। তার জীবন সবসময় বিষাদের নদীতেই ডুবেছিল। তবুও সেখানে নিস্তব্ধতার বাস করতে পারেনি। প্রচুর চঞ্চল ছিল মন। অথচ ধর্ষিতা শব্দটা তাকেই টেনে এনে ফেল মাঝ সমুদ্রের ঢেউয়ে, যার দরুন এই সমাজ ওই অপবিত্র মানুষটার গলায় ঝুলিয়ে দিচ্ছে তাকে। এখান থেকে বাঁচার উপায় কি? নাকি এভাবেই পার করতে হবে তার জীবন তরি? প্রশ্নরা হামাগুড়ি খায়, অথচ উত্তরের ঝুলি শূন্য। রায়ার মাথায় ঝিম ধরে ওঠে। 17 বছরের জীবনটা কতটুকুই বা ছোট একটা জীবন তার। অথচ কষ্টে বিষাদে পূর্ণ হয়ে অশীতিপর বৃদ্ধার ন্যায় হয়ে গিয়েছে সে। নিজের ভাবনার মাঝে গিয়ে মনে করে উঠে দাঁড়ায় রায়া। এলোমেলো পা ফেলে যায় কিচেনে। ওকে দেখে ঘৃণায় দূরে সরে যায় তার চাচি অন্যরা। এসব দেখেও ভাবাবেগ শূন্য রায়। সে মানুষগুলো একটা ধর্ষকের হাতে তাকে তুলে দিতে পারে, তাদের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করবে সে? কাউকে পরোয়া না করে এক গ্লাস হাতে নিয়ে জগ ধরতে যায়। রায়ার আচরণ ঠিক পছন্দ হয় না সবার। রায়ের দাদি রওশনারা তালুকদারের যে তেমন ভালো লাগেনি ব্যাপারখানা, তা ওনার গোমর চেহারাতে স্পষ্ট। হৈ হৈ করে উঠে তিনি বললেন, এ কি মেয়ে, ওই নোংরা শরীরে বাসনে হাত দিতে আসছিস কি করে? শরীর যে তোর অপবিত্র। দাদির কথা শুনেও যেন কানে নেয় না রায়া। জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে গলা ভিজিয়ে নেয়। পাশ থেকে রায়ার চাচি শিউলি তালুকদার ভারাক্রান্ত গলায় বলেন, ছি, এমন মেয়ে মানুষ আর দুটো দেখিনি। ধর্ষিতা হয়েও এমন বেহায়ের মতো ওই মুখে খাবার তুলছিস কি করে বলতো? আমার তো ভাবতেই লজ্জা মাথায় কাটা যাচ্ছে। এমন দৃশ্য দেখাটাও যে লজ্জার। এই প্রথমবার কণ্ঠে প্রতিবাদ তোলে রায়া। শক্ত কণ্ঠে বলে, চোখ দুটো বন্ধ রাখলেই তো পারেন। এই দৃশ্য আপনাকে দেখতেও হতো না, আর লজ্জায় মাথাও কাটা যেত না। ধর্ষিতা মেয়ে হয়েও এত ভাব কিসের কে জানে। দেখো কথার কি স্ত্রী। আর কিছুদিন পরে ভালো সম্বন্ধে বিয়ে ঠিক ছিল। এই কয়টা দিনই নিজের সম্মানটা ধরে রাখতে পারল না, আবার মুখে খই ফোটাতে আসছে। পাশ থেকে তাচ্ছিল্য করে বলে রওশনারা। দাদির এমন কথায় ক্রুদ্ধ হয়ে ওঠে রায়া। রাগে শরীর রিরি করে ওঠে। তীব্র প্রতিবাদে মুখ খুলতে যাবে, তার পূর্বেই কি মনে করে রান্নার কাজে ব্যস্ত কাজের মেয়ে রহিমা কথাটা টেনে নিয়ে বলে, এবা কইরা কথা কন গ্যাম্মা। কেউ কি যাইচা নিজের সম্মান নষ্ট করে না হিকন? এটা ওর কপালের লেখন আছিল। জবাবে ব্যঙ্গাত্মক কণ্ঠে রওশনারা বলেন, তাই নাকি রহিমা? পবিত্র নারীরা প্রয়োজনে নিজের প্রাণ বিলিয়ে দেয়, তবু সম্মান খোয়ায় না। আর এই মেয়ে কলঙ্কিত হয়ে ঢ্যাং ঢ্যাং করে সারা পাড়া হেঁটে বাড়ি ফিরেছে। এমন মেয়েকে ওরা পুত্রবধূ করে নিচ্ছে এই ঢের। এত দরদ দেখানো লাগবে না ওকে। কথাগুলো হয়তো মন ছুঁয়ে গেল শিউলি তালুকদারের। ঠোঁটের কোণে ফুটল তার কুটিল হাসি রেখা। এই হাসিতে যেন নিভৃতে শাশুড়িকে সমর্থন করলেন তিনি। রাগে অগ্নিশর্মা হল রায়া। হঠাৎ সেখানে ছুটে এলো রায়ার মা রাহেলা। ব্যস্ত কণ্ঠে রায়ার উদ্দেশ্যে বললেন, দেখো কাণ্ড, এখনও তুই গোসল করে পরিষ্কার হসনি কেন? বিয়ের ডালা তো এসে গিয়েছে, বউ সাজবি কখন? মায়ের কথার জবাবে নির্লিপ্ত কণ্ঠে সে বলে, এত তাড়া নেই আম্মু, এ বিয়ে করছি না আমি। মুহূর্তে যেন বিস্ফোরণ হলো সেখানে। সবার চোখ চড়ক গাছ। বলে কি মেয়ে? ধর্ষিতা মেয়ে বিয়ে না দিলেই সমাজে তারা মুখ দেখাতে পারবে না, এটা কি বুঝছি না মেয়ে? রায়ের কণ্ঠে উচ্চারিত শব্দগুলো শুনে বিচলিত হলেন রওশনারা খন্দকার। এ কেমন ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হলো এই অসময়ে? হৈ হৈ করে তিনি বললেন, হায় হায়, এ কেমন অপয়া মেয়ে! নিজের সব যে খুঁয়েছিস ওর হাতে, এখনো কি বিয়ে করবি না কেন? সমাজে মুখ দেখাতে পারবি কেউ? সম্মান যেটুকু বা বাস্ত, তাও মাটিতে মিশে যাবে। তড়িৎ কথাটা টেনে নে রায়া। কাটকাট গলায় সে বলে, যে সম্মান খুঁয়ে দিয়েছে তার হাতে তুলে দিয়ে সম্মান বাঁচাতে চাইছেন দাদি, অথচ সে নিজেই সম্মানের পাত্র নয়। প্রত্যুত্তরে ঘোত করে রওশনারা বলেন, এসব কি ধরনের কথা রায়া? মাঝে মাঝে কাটা দিয়ে কাটা তুলতে হয়, সেই জন্য এ বিয়ে তোকে করতে হবে। আমি এই বিয়ে কিছুতেই করব না। একবার প্রকাশ্যে কলঙ্কিত হয়েছি বলে বারবার নিভৃতে কলঙ্কিত হতে পারবো না। একটা ধর্ষকের বউ হয়ে বাচ্চাটাও কলঙ্কের।
কথাটা সম্পূর্ণ হওয়ার পূর্বেই তাকে জোর করে টেনে এনে ঘরে নিয়ে যেতে নেয় রাহেলা। শক্ত হাতের বাঁধনে ক্ষতস্থানের ব্যথায় কোকিয়ে ওঠে রায়া, তবু নিজের সর্বশক্তি দিয়ে টেনে আনতে নেয় সে। রায়া নির্লিপ্ত গলায় বলে, আমাকে জোর করে লাভ নেই আম্মু। একবার যখন বলেছি বিয়ে করব না, তো আমাকে দিয়ে এ বিয়ে করানো সম্ভব নয়। কি ছিল রায়ার এই কণ্ঠে, যা থমকে দিতে বাধ্য করল তাদের? কঠোর অভিব্যক্তি রাহিলারও বুক কাঁপিয়ে দিল যেন। থেমে গেল সে। চোখ সরু করে সে জিজ্ঞেস করল, কি করতে চাইছিস তুই? আইনের আশ্রয় নিব আমি। আমি কখনো এমন অপরাধীকে বিয়ে করে মুক্তি দেব না, এমনকি কোনো কিছুর বিনিময়েও না। রায়ের এই দৃঢ়চিত্রের আবির্ভাব দেখে ততস্থ হয় সকলে। এই কেমন রূপী রায়কে দেখছি তারা। শান্ত মুখভঙ্গি, অথচ চোখে মুখে কেমন ছাড়খাড় করে দেওয়া অদৃশ্য শক্তি। মেয়েটির এই চেহারা যেন ভীত করে দিল তাদের। একে অপরের মুখের দিকে তাকালো তারা। এসব দেখেও ভাবলেশীন রায়া, বরং তাদের ভীতগ্রস্ত চেহারা তার সাহস আরও বাড়িয়ে দিল। অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানুষগুলো এত ভীত হয়? ঠোঁট চেপে হাসল সে। চপল পা ফেলে বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে। ততস্থ চোখে সেদিকে তাকিয়ে রইল তারা। হাজার চেয়েও বাধা দিতে পারল না কেউ। তাদের বাধা দেওয়ার শক্তিকে যেন অদৃশ্য সাহস দিয়ে পুড়িয়ে দগ্ধ করে দিয়েছে মেয়েটি। কি করতে চলেছে সে? তালুকদার মহলের অভ্যন্তরে নিজেদের মাঝে আলোচনা সভা বসেছে। সবার বিষয়বস্তু হলো কলঙ্কিত মেয়েটির বিয়েতে অমত। অন্দরমহলে ছোটখাটো একটা বৈঠক বসেছে। ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে রায়া। সদর দরজার বাহির থেকে জোরপূর্বক ধরিয়ে নিয়ে আসা হয়েছে তাকে। তার গন্তব্যস্থল বদলে ফেলে এখানে বসিয়েছে চরম কঠোরতায়। গায়ে তার শুকিয়ে আসা রক্তের ভ্যাবসা গন্ধ। সেসবকে ছাপিয়ে করা হয়েছে এই বৈঠক আয়োজন। বাড়িতে পুরুষ মানুষ বলতে আছে রায়ার বাবা মশিউর তালুকদার, ছোট চাচা মোর্শেদ তালুকদার, আর তার ফুপা জামিল উদ্দিন। আর বাকিরা সবই মেয়ে। ঘরময় গাঢ় নিস্তব্ধতা। শান্তশিষ্ট মেয়েটির এমন অবাধ্যতা নিশ্চুপ করে দিয়েছে তাদের। নীরবতার পর্দা ছিঁড়ে মুখ খুললেন মশিউর তালুকদার। বাড়িতে পুরুষদের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সেই আছে। এছাড়া রায়ের পিতা তিনি, তাই সিদ্ধান্তের ভার আজ তার কাঁধে। মশিউর তালুকদার বিচলিত ভঙ্গিতে আরাম কেদারা থেকে দাঁড়িয়ে রায়ের দিকে দৃষ্টি ফেলে বললেন, তুই নাকি বিয়ে করবি না বলে জানিয়েছিস? নিজেকে কি ভাবিস তুই? বিরাট কিছু? নাকি সব তোর লেখাপড়া শেখার অহংকার? শেষের বাক্যটা সে ভীষণ তাচ্ছিল্য ভরে উল্লেখ করেছে তার পিতা। তা বুঝতে বাকি রইল না কারো। বাড়ির সব পুরুষ মানুষই উচ্চশিক্ষিত। তার উপর কথাটা বলার সময় মশিউর তালুকদারের ঠোঁটের কোণে তীব্র কঠোরতার এক রেখা দেখা দিয়েছিল, যা গোপন হয়নি কারো দৃষ্টিতে। যা রায়কে ভেতর থেকে আরেকটু কঠোর করল। সে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি আমার লেখাপড়াকে প্রাধান্য দিচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দিয়েছে আমার এই শিক্ষা। তার জোরেই আমি বিয়ে করব না বলেছি। আমার অল্প শিক্ষা আমাকে জানিয়েছে একজন ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে দেওয়া মানে আরও ধর্ষককে প্রশ্রয় দেওয়া, যা আপনাদের উচ্চ শিক্ষিতদের সম্মান রক্ষার সিদ্ধান্তের চেয়ে ঢের ভালো আব্বু। পুরুষের কথার পিঠে মেয়েদের এমন শক্ত গলার আওয়াজ তোলা চরম বেমানান কাজ। পুরুষের গায়ে তা অপমানের ঢিল ছড়ে, যা রাগিয়ে দেয় রায়ের বাবাকে। সে বিরাট এক ধমক দিয়ে বলে, ভালো মন্দ বিচার করার তুই কি? হ্যাঁ, কতটুকুই বা বয়স তোর? তাছাড়া সতীত্ব নষ্ট করার পরও নিজের সিদ্ধান্ত নেওয়ার মুখ থাকে কারো? বাড়ির মুরব্বীরা যখন ভুলপথে হাঁটে, তখন সবচেয়ে কনিষ্ঠ হয়েও নিজের সিদ্ধান্তটা নিজেকে নিতে হয় আব্বু। আর সিদ্ধান্ত তো আমি নিতে চাইছি না। সিদ্ধান্ত নিবি আইন, তাতে এত সমস্যা কিসের? রায়ের কথাটা জ্বলন্ত অলনে ঘি পড়ার মতো কাজ করল। তেড়িয়ে এলেন মোর্শেদ তালুকদার। রায়ের একদম কাছাকাছি এসে সে যেন উৎপাত শুরু করে দিলেন। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে প্রায় চেঁচিয়ে বললেন, বড়দের মুখে মুখে তর্ক করা তালুকদার বংশের মেয়েদের শোভা পায় না মেয়ে। জানি কি ভয়ডর বলতে কিছু নেই? কিসের ভয় পাবো চাচা? হারানোর কি আর কিছু আছে? রায়ার উচ্চারিত গীতিকাব্যে থমকে গেল সবাই। সত্যি হারানোর আর কিছু নেই। সম্মান যা যাওয়ার তা ক্ষয়েই গিয়েছে। তবে কিসের ভয় পাচ্ছে তারা? চোখ দুটো বন্ধ করে ফেলেন মশিউর তালুকদার। একবার মনে হলো মেয়ের সাথে তিনি অন্যায় করছেন। আবার পরমুহূর্তে নিজের গো বজায় রাখতে চোখ দুটো খুলে ফেললেন। নরম হয়ে আসা দৃষ্টি ধীরে ধীরে শক্ত হতে থাকল। খেকিয়ে উঠলেন তিনি, যতই হোক, তাদের সিদ্ধান্ত কোনো মেয়ে লোকের কথার কাছে হেরে যেতে পারে না। তাও কিনা এত বাচ্চা মেয়ের কাছে। কঠোর হয়ে কিছু বলতে যায় সে, কিন্তু হঠাৎ সেখানে তোড়জোড় করে প্রবেশ করে নাহিয়ান। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে গর্জিত হয় তার বাজখায় গলা। রায়া সঠিক সিদ্ধান্ত নিয়েছি চাচা। তোমরা কি করে পারলে একজন ধর্ষকের হাতে বাড়ির মেয়ে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে?
একজন ধর্ষকের মতো নরপশু মেয়ের জামাই হলে সম্মান পেতে আমার ভাবতেই মাথা কাটা যাচ্ছে। আমি তোমাদের ঘরের সন্তান। তবে যাই বলো চাচা, ও বিয়ে করতে না চাইলে করবে না, কেউ জোর করতে আসবে না ওকে। অন্তত আমি জীবিত থাকতে এই বিয়ে হতে দেব না। নাহিয়ানের কঠোর কণ্ঠে হয়তো বিহবল হলো সকলে। ছেলেটি চরম অপছন্দনীয় কথা বলেও তার কথার পিঠে কথা বলার সাহস করে না কেউ। নাহিয়ান বংশের একমাত্র পুত্র সন্তান, বাড়ির একমাত্র পুত্র যে বড় আদরের, তার জেদের কাছে পেরে ওঠে না কেউ। সে যখন একবার বলেছে তবে এ রায় নাকচ করার সাধ্য কারণেই। তাছাড়া রায়া অপ্রাপ্তবয়স্কা মেয়ে, পুলিশি ঝামেলা করে বিয়ে ভাঙার হুমকি দিতেই ছটকে পড়ে সবাই। চরম অসন্তোষ নিয়ে বেরিয়ে যায় তারা। যাত্রাপথে ব্যঙ্গাত্মক কণ্ঠের গুঞ্জন তোলে। সেসবকে উপেক্ষা করে রায়ার কাছে গিয়ে মাথায় হাত বোলায় নাহিয়ান। রায়ার ক্ষতবিক্ষত শরীরে তাকিয়ে হাহাকার উঠে উঠল তার মন। চঞ্চল তো কম ছিল না মেয়েটা। এই চঞ্চলতায় যেন কাল হয়ে দাঁড়ালো রায়ার। মেয়েটার সবসময় উড়ে বেড়ানোর অভ্যেস ছিল। একটা কলঙ্কির কি এতটাই ক্ষমতা যে তার সব রাগানো স্বপ্নকে পুড়ে ছাই করে দিবে? রায়া মিনমিন করে বলল, আমি আইনের আশ্রয় নিব ভাইয়া। আমি এমন অপরাধীকে বিয়ে করে মুক্তি দেব না। নাহিয়ানের হৃদয় পর্যন্ত পৌঁছালো সে কথা। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। এই সমাজে অনেক কঠোর। ধর্ষকের শাস্তি যে এত সহজে যে এ দেশে হবে না। নানা ঝড়ঝাপটা পাড়ি দিতে হবে। পুরুষতান্ত্রিক সমাজে বাস করে পুরুষদের সাথে লড়াই করতে হবে। আইনে দেওয়া জখমও কম হবে না। ছোট রায়া পারবে তো এসব সইতে? সংশয়ে কলিজা কাঁপে তার। রায়ার এক হাত ধরে বেরিয়ে পড়ে সে থানার উদ্দেশ্যে। ধর্ষণের ৭২ ঘন্টার মধ্যে যে হাজির হতে হবে তাকে, নইলে যে শরীরের আলামত নষ্ট হয়ে যাবে। প্রকৃতি তখন ভারী হিম। গাছ পাতা সব ধোয়া ওঠা কুয়াশায় ভিজে একাকার। কুয়াশার চাদর যেন সবকিছুকে ঝাপটে ধরেছে দুহাত মিলে। কোহিলিকার এমন সম্বোধনে ঘরের ভেতরে লুকিয়ে রয়েছে সবাই, যার ফলে নিস্তব্ধ পরিবেশ। প্রকৃতি থেকে শুরু করে বাহিরে বিরাজমান হাতে গোনা কয়েকটা মানুষ ভীত হচ্ছে এমন নিঃশব্দে। রাত্রের শুরু দিকটা নিজ এলাকার থানা জুড়ে শুরু হয়েছে অভিযোগ দায়েরের কাজ, যার দরুন এখন আর থানার ওসি আরাম কেদারায় বসে গোফেতার দেওয়ার মোড নেই। এখন তার কপালে গায়ের খাকি পোশাকের অধিকার দেওয়ার নোংরামোর গাঢ় ভাঁজ। সেই পোশাকে বলে সে নিজ মেয়ের বয়সী এক কন্যার থেকে তথ্য সংগ্রহের নামে করে চলেছে আপত্তিকর সব প্রশ্ন, যা একজন কন্যার জন্য কম বিব্রতকর কষ্টকর নয়। পুলিশের আপত্তিকর এমন সব প্রশ্ন শুনে রায়ের মনে হয় সে যেন আবারও ধর্ষিত হচ্ছে। শারীরিক স্পর্শে না হলেও কথার দ্বারা তার অস্তিত্ব ধ্বংস করার প্রয়াস চলছে এখানে। পুলিশের করা এক একটি প্রশ্নের নোংরা ছোঁয়ায় তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু নিজের বুকে আসা যন্ত্রণাদের ছাপিয়ে গায়ের লাজ সম্ভ্রম ত্যাগ করে পুলিশকে অভিযোগ লিপিবদ্ধে নামে দ্বিতীয় কলঙ্ক গায়ে লেপটে নেয় সে। অভিব্যক্তি তার গম্ভীর, যেন কোনো সুউচ্চ হিমালয় তার সম্পূর্ণ বিশালতার শক্তিকে ঢাল করে দাঁড়িয়ে আছে। সকলে হতভম্ব চোখে তাকিয়ে রয় রায়ের দিকে। এত অল্প বয়সী মেয়ে যে এমন শক্ত চোখ মুখে সব প্রশ্নের জবাব দিতে পারে কেউ কল্পনাতে বোধহয় ভাবিনি। যেখানে প্রাপ্তবয়স্কা সহ বড়রাই এমন অবস্থায় অস্বস্তিতে হিমশিম খায়, সেখানে সরসে এক কোণার এমন ভঙ্গিমা তাদের নাড়া দিতে পূর্ণদমে সক্ষম। পুলিশ অফিসার হয়তো বোঝেন এই মেয়ে অন্য ধাতুর তৈরি। মেয়েটির চোখে মুখে কেমন ছাড়খাড় করে দেওয়া শক্তি। এই চোখে চোখ রাখলেই পুরে ছাই হয়ে যাচ্ছে তার পৈশাচিক চরিত্র। তাই তাকে আর অপ্রয়োজনীয় প্রশ্ন করে বিব্রত করার সাহস করেন না অফিসার। দ্রুত নিজের কাজ ছেড়ে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়ে দেন। থানায় আসার সময় কাগজের ব্যাগে ভরে আনা ধর্ষণের সময় পরিধান করা পোশাকটা সেখানে রেখে যায় সে। যেহেতু সে গোসল করে আলামত মুছে ফেলেনি, তাই প্রমাণ সংগ্রহে বেগ পোহাতে হয় না ডাক্তারদের। এভিডেন্স কালেক্টরে মেয়েটিকে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। নাহিয়ান বিস্ময় ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে নিজের সদ্য ধর্ষিতা চাচাতো বোনের দিকে। এই তো সেদিন যখন তার বিয়ের কথা পাকা হয়, তখনও কত নরম ভীত ছিল মেয়েটা। পাত্রপক্ষের সামনে বসে কাচুমাচু করছিল সে। কারো দিকে চোখ তুলে তাকালো না অবধি। মাথা নত করে এক হাত ঘোমটা টেনে চুপচাপ বসেছিল। বিয়েতে তার প্রচুর দ্বিমত থাকার পরেও কোনো রাজ শব্দটি করেনি। অথচ সেই নিঃস্ব মেয়েটা কেমন যেন বোজদার হয়ে গেল একদিনের ব্যবধানে। যাকে একটা ধমক দিলে কান্না করে গা ভাসিয়ে দিত, সেই মেয়েটাই কিনা নিজের শরীরের হাজারো চড়ের আঘাত মুখ বুজে সহ্য করে যাচ্ছে। পারছে কিভাবে মেয়েটা, যেখানেই পুরো প্রক্রিয়ায় সে নিজে পুরুষ মানুষ হয়ে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। সেখানে এই মেয়ে তো অটেল হয়ে আছে কি করে, ভেবে পায় না নাহিয়ান। বিষয়টা চিন্তিত করে দেয় তাকে। নাহিয়ানের ভাবনার মাঝে পুরো প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। ধীরে ধীরে দিন কেটে যায়।
এর মাঝে বিচার পর সমস্ত কাঠগড়ায় শক্ত শরীরে অঠেল হয়ে দাঁড়ায় রায়া। বিবাদী পক্ষের আইনজীবীর করা প্রশ্নে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রায়ার নারীসত্তা। সে স্পষ্ট বুঝতে পারে এ সমাজের নারীরা বিচার চাইতে গেলে ধর্ষণের শিকার হয় তিনবার। প্রথম ধর্ষণের পর দ্বিতীয় ধাক্কা আসে অভিযোগ দায়েরের সময়, আর চূড়ান্ত ধর্ষণটা হয় বিচারের রায় দেওয়ার পূর্বে। সমাজের এই নিয়ম একবারের জন্য হলেও রায়কে ঝলসে দিতে বাধ্য করে। ঘরভর্তি মানুষের সামনে যখন তাকে জিজ্ঞেস করা হয় ওই সময়টা সে উপভোগ করেছে কিনা, তখন ঝলসে যেতে বাধ্য হয় সে। তার অসহায়ত্বের সুযোগে গজিয়ে ওঠা দুর্বল মন বুঝে যায় এই সমাজে ধর্ষণের বিচার হয় না কেন, কেনই বা বাড়ির মুরব্বীরা বিচার না চেয়ে বিয়ে দিতে তৎপর হয়। উত্তরটা সে অনায়াসে পেয়ে যায় বিচারের কাঠগড়ায়। এখানের বেশিরভাগ আইনজীবী, জজ ও বিচারের সামনে সংশ্লিষ্ট সবাই পুরুষ। ধর্ষকে একজন পুরুষ, আর পুরুষেরা নিজেদের গায়ে নিজেরাই চড় লাগতে দিতে চায় না। তাই তো এই বিষয়ের বিচার পেতে বেগ পোহাতে হয় নারীদের। দেশে হাজারো ধর্ষণ হলেও বিচার পায় মাত্র কয়েকজন। বিষয়টা পড়িয়ে দেয় রায়কে, কিন্তু এই আগুন তাকে ছাই বানাতে পারে না। কয়লার মতো মূল্যবান হয়ে ওঠে সে, যা তাকে নতুন উদ্যমে সাহস যোগায়। চারিদিক থেকে ধেয়ে আসা ঝড়ের বিপরীতে বিশাল বটবৃক্ষের ন্যায় মাথা গজিয়ে দাঁড়িয়ে থাকে সে। সে যেন দেখতে চায় ধর্ষণের বিচার পাবার জন্য আর কতবার ধর্ষিত হতে হবে তাকে। রায়ের এই অটলতার জন্যই হয়তো তাকে হেরাতে অক্ষম হয় সবাই, কিন্তু ভাগ্য তার সুবিধার নয়। বিচার কার্যের এই সময়ে রায়ের পুরো মর পাল্টে দিতে জাহেদের আইনজীবী মোশাররফ করিম বলেন, মাননীয় বিচারপতি, আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা। ধর্ষিতার শরীরে আলামত, রক্ত ও সিমেন্ট থেকে প্রাপ্ত ডিএনএ আমার মক্কেলের ডিএনএর সঙ্গে ম্যাচ করেনি। সেসব তথ্যের প্রমাণ হিসেবে একটা কপি আপনার সামনে পেশ করা হলো। এছাড়া আমার মক্কেলতার পক্ষের সাক্ষীর ভাষ্য থেকেও প্রমাণিত হয় বাদী কর্তৃক উল্লেখিত সময়ে সে ব্যবসার প্রয়োজনে শহরে উপস্থিত ছিল। তার ব্যক্তিগত ফোনের লোকেশনও তথ্য তাই প্রমাণ করে। যেহেতু একই ব্যক্তি একই সময় দুই জায়গায় থাকতে পারে না এবং সব তথ্য প্রমাণ সাপেক্ষে আমার মক্কেল নির্দোষ। অতঃপর তাকে মুক্তি দেওয়ার আবেদন করছি। আইনজীবীর কথাগুলো শুনিয়ে হতবাক হয়ে যায় রায়া। এছাড়া ডিএনএ রিপোর্ট দেখে থমকে যায় সে। এটা কি করে সম্ভব? রিপোর্ট সত্যি আনম্যাচ। হতবিহবল হয়ে যায় সে। রিপোর্ট ম্যাচ না করার তো কোনো কারণ অবশেষ নেই। দিনের বেলায় এত বড় চোখের ভ্রম হতেই পারে না। এছাড়া পাড়ার লোকেরা যারা তাকে তুলে নিয়ে যাওয়ার সময় দেখেছে তারা তো বলেছে ওটা জাহেদি ছিল। তবে এমনটা কেন হলো? আকস্মিক ঘটনায় কিং কর্তব্যবিমূঢ় রায়ার উত্তপ্ত রক্তস্রোত মস্তিষ্কে দ্রুতবেগে ধাবিত হয়। মস্তিষ্কের এত চাপ সে সইতে পারে না। আবার উৎপাত করে সব ভঙ্গুলো করতে পারে না। সব সাক্ষ্য প্রমাণ রায়ার প্রতিকূলে। মনের ভেতরে প্রতিরোধের উত্তাল আগুন দাউ দাউ করে জ্বলে উঠলেও বহিঃপ্রকাশ শূন্য থাকতে হয় তাকে। কেননা কোর্ট জাহিদকে মুক্তি দিয়ে দিয়েছে। ধীরে ধীরে সবাই বেরিয়ে যায়। শুধু থেকে যায় এই কোর্টের সারি জুড়ে আরেক দুর্নীতিতে ভরা জঘন্যতম বিচার কার্যের ইতিহাস। রায়া বুঝতে পায় না ঠিক কিভাবে এত সাক্ষ্য প্রমাণ বদলে ফেলল ওরা। নিশ্চয়ই জাহিদের পক্ষের সাক্ষীদাতাদের প্রাণের ভয় অথবা টাকার লোভ দেখিয়ে কিনে নেওয়া হয়েছে। এসব দেখে আফসোস হয় রায়ার। দীর্ঘ শ্বাস ফেলে সে। দুর্নীতিকে ঘেরা এই পুরুষতান্ত্রিক সমাজে এভাবে কি সব জালিয়াতি হয়ে যাবে? বারবার অন্যায় করে মুক্তি পেয়ে যাবে জুলুমকারীরা? জানা নেই তার। সে শুধু জানে তার সাথে অন্যায় করা হয়েছে, ঘোর অন্যায়, যার বিরুদ্ধে সে একাই ব্যবস্থা নেবে। যেই পুরুষের দল নিজের জাতের অপমান হবে বলে অনায়াসেই অন্যায়কারীকে সাহায্য করে, এমন কাপুরুষের সাহায্যেরও তার প্রয়োজন নেই। সময়টা তখন রাত্রি ১ প্রহর। গ্রাম্য সমাজে শীতলতার স্পর্শেতে নীরব প্রকৃতি। দূর হতে বন্যপ্রাণীর গা ছমছমে ডাক কুয়াশা ভেদ করে ভেসে আছে অন্দরমহলে, যার শব্দধ্বনি রাতের বক্ষে কেমন যেন এক রহস্যকর সৃষ্টি করছে। রায়া তার ছোট লতানো দেহখানি মেলে অগাছল পা ফেলে বৈঠকখানার ঘরটায় দাঁড়িয়ে আছে। শান থেকে ঠান্ডা উঠছে। রায়া গুটিসুটি মেরে খালি পায়ে দাঁড়িয়ে আছে সেই ঠান্ডা মেঝে। পুরোপুরি বৈঠক যখন জমে এলো তখন ভীষণ বিশ্রী রকমের একটা অনুভূতি হলো তার মন জুড়ে। তিক্ত এক অনুভূতি। রায়ার মস্তিষ্ক সজাগ হলো। এমন তিক্ত অনুভূতি এর আগেও হয়েছে। যেদিন সে বিচার পাওয়ার নেশায় সোচ্চার হয়েছিল, তখনও পরিবারের মানুষ তার দিকে থিল ছুঁড়েছে এভাবে, যার দাগ এখনো তার গা থেকে শুকায়নি। কিন্তু তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিল নাহিয়ান। এখন সেও নীরব। যেই বিচারের আশায় সবার রায়ের অবাধ্য হয়েছিল সে। অন্যায়কারীর গালে চড় দিতে চেয়েছিল, সেখানে সেই চড় নিজের ঘাড়ে এসে পড়েছে তার। এখন এভাবে চারিদিকের আঘাত তো আর সইতেই হবে। রায়ের নীরবতার মাঝেই কানে আসে বাবার হুঙ্কার,
খুব তো তোর লেখাপড়াকে প্রাধান্য দিচ্ছিলি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছিলি। তার কি হলো এখন? সে অন্যায় তো নিজেই করে বসলি। নিরপরাধ একজন মানুষকে অপরাধী বানিয়ে সাজা দেওয়ার পায়তারা করছিলি। হলো তো সব ভঙ্গুল। এত কিছুর পর তুমিও বিশ্বাস করছো জাহেদ নিরপরাধ আব্বু? পাড়ার লোকেদের কথা শোনোনি? ওরা তো দেখেছে জাহেদ কিভাবে দিনের আলোয় আমাকে তুলে নিয়ে গিয়েছে। ঘুষ খায় রিপোর্ট বদল করে ফেলেছে ওরা। এটা বুঝতে পারছো না কেন? শক্ত কণ্ঠে জবাব দেয় রায়া। চেতে ওঠেন মোর্শেদ তালুকদার। গলা খেকিয়ে বলেন, হ্যাঁ, এখন তো এসবই বলবি। বলার আর কিছু আছে নাকি তোর? নিজেকে তো খুব বড় পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করছিস। সত্যি করে বলতো রায়া, তোর কোনো নাগর টাগর নেই তো, যার সাথে এই কুকাম করে নিজের দোষ লোকাতে জাহিদকে দোষাচ্ছিস? এতক্ষণ নিচের দিকে সীমাবদ্ধ রাখা দৃষ্টি তুলে তাকালো রায়া। এত বাজে রকমের প্রশ্ন যে তার আপন চাচা করবে সে কখনো কল্পনাতেও ভাবেনি। রাগে গা জ্বলে উঠল তার। অগ্নিঝাড়া দৃষ্টিতে তাকিয়ে সে বলে, আমাকে বর্তমানে দেখে ছিছি করা পাড়ার মানুষগুলো কি জাহেদকে অকারণে দোষ দিতে বলতে চাইছেন? সবাই দেখেছে ওই নরপশু আমাকে কিভাবে তুলে নিয়ে গিয়েছে। তারপরও এমন অপবাদ কিভাবে দিতে পারলেন চাচা? তাছাড়া ওরা যদি দোষ নাই করে থাকে, তবে ব্যবহৃত একটা মেয়েকে কেন বিয়ে করতে রাজি ছিল বলুন? এবার আর কোনো উত্তর খুঁজে পেল না কেউ। কথাটা একেবারে যুক্তিহীন নয়, বরং গভীর ভিত্তি আছে কথার, যা ভেঙে গুড়িয়ে দেওয়ার সাধ্য কারণেই। রায়া অবশ্য কাউকে সেই সময়টাও দিল না। বেরিয়ে গেল ঘর থেকে। কেবলমাত্র ফ্যালফ্যাল করে যাত্রাপথে তাকিয়ে থাকল ওরা। পরদিন সকালে রবির আগমনে বেশ খানিকটা পরে হৈ হৈ পড়ে গেল সারা গ্রাম জুড়ে। হৈ হৈ পড়ার ঘটনায় ঘটেছে বটে। তালুকদার বাড়ির ধর্ষিতা কন্যা যে খুন করে বসেছে, তা আবার পরপর তিনজনকে। কেরাম খেলার দোচালা টিনের ঘরটায় থরে থরে তার লাশ পড়ে আছে। সাথে পড়ে আছে রক্তমাখা কায়া রায়া। হত্যা করে সারা রাত ওদের নিথর দেহ দেখে মনির জ্বালা মিটিয়েছে সে। এখনো নিশ্চল হয়ে বসে আছে ওখানে। সকালবেলা কানাই সওদাগর বাজারে যাওয়ার পথে এই দৃশ্য দেখে হাঁকডাক শুরু করে দেয়। তারপরে মানুষ জড়ো হয়ে যায়। ধীরে ধীরে ঘটনাটা তালুকদার বাড়ি অবধি পৌঁছে যায়। বাড়ির সবাই ছুটে আসে ঘটনাস্থলে। রাতের আধারে কন্যা কখন সবার চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছে জানা নেই কারো। এজন্য নাহিয়ানের ভীষণ আফসোস হয়। ধর্ষণের বিচার না হলেও ধর্ষকের খুনের বিচার এ সমাজে ঠিকই হবে। হন্তদন্ত হয়ে ছুটে এসে রায়ের কাছে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে বলে, এটা কেন করলি রায়া? নিষ্প্রাণ চোখ দুটো মিলে তাকায় রায়া। ভারাক্রান্ত কণ্ঠে বলে, যেখানে অন্যায়ের শাস্তি আইন দেয় না, সেখানে নিজের সাথে করা অন্যায়ের দায় ভার নিজেকেই নিতে হয়। প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেলে নাহিয়ান। মেয়েটার বুকে জমা ক্ষতের গভীরতা আন্দাজ করে। মিয়ে যাওয়া গলায় শোধায়, কিন্তু এটা কি করা ঠিক হলো? না, এটা করা ভুল হয়েছে। তবে যদি কিছু না হতো, এবার অধিক ভুল হতো। এবার আপনি বলুন, কোনটা করা ভালো? ভুল নাকি অধিক ভুল? কিছু একটা ছিল রায়ার কণ্ঠে, যা নীরব করে দিল নাহিয়ানকে। উপস্থিত জনতা যেন থমকে গেল কথাগুলো শুনে। তাদের মাঝের চাঞ্চলতা থেমে গেল যেন। কেউ কেউ গুঞ্জনও তুলল, ঠিক হয়েছে, একদম উচিত কাম করছে। কিন্তু এই উচিতকে অনুচিত প্রমাণ করতে আইনের দুদণ্ড ভাবতে হলো না। সাজা হয়ে গেল রায়ার। কারাগারে ভরে দেওয়া হলো তাকে। অকালে ঝরে গেল একটি প্রাণ। কাঠগড়ার আসামি হয়ে গেল কন্যা। তবুও যেন তার সম্মানে ভাটা পড়ল না একটুও, বরং বেড়ে চলল তার গুণগান। ঘরে ঘরে নতুন জাগরণের সৃষ্টি হলো। বিষয়টা নাড়িয়ে দিল সবার শিকড়। ধর্ষকের মনে ভয়ের জন্ম হলো। কচু কাটার মতো কাটা বডিগুলোকে দেখলে ভয় যে হওয়ারই কথা। লোকে বলতে লাগলো এমন রায়ার জন্ম হয়তো আরো পূর্বেই হওয়া উচিত ছিল। তবে আরো কোনো নারীর সম্মান, সম্ভ্রম হারাতে হতো না। আসামি হয়েও সে সবার চোখে জ্বলন্ত উদাহরণ হয়ে বেঁচে রইল। যাবজ্জীবন কারাদণ্ড হলো তার। কিন্তু অন্যান্য খুনের আসামির মতো ঘৃণ্য হয়ে নয়, বরং কারাগারের দিনগুলিতে সবার সম্মানই পেয়ে গেল সে। অন্যান্য আসামিগুলো কারা কর্তৃপক্ষ সম্মান দিয়ে গেল তাকে। রায় একবার কারা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিল, তাকে এত সম্মান জানানোর কারণ কি? সে তো আসামি। উত্তর হিসেবে পেয়েছিল, স্রোতের বিপরীতে চলা রমণী সে, নিজ অন্যায়ের হত্যাকারী। তাকে অসম্মান করার সাধ্ধিকারও আছে নাকি? মনটা ভরে গিয়েছিল রায়ার। নতুন কিছু করার আরও উন্মাদনা পেয়েছিল। তাই তো অন্ধ প্রকোষ্ঠের দিনগুলোতে সে আঁকিয়ে ফেলল এক যুগান্তকারী চিত্র, যার নাম দিল কলঙ্কিনী। চিত্রটিতে স্থান পেয়েছে অর্ধছেঁড়া পোশাকে আবৃত এক ধর্ষিতার কায়া, যার মাঝে একটা মেয়ের সব হারিয়ে নিঃস্ব অবস্থার কষ্টটা পরিস্ফুটিত হয়েছে।
তার এই তলচিত্রের কলঙ্কিনী আরও একবার নাড়িয়ে দিল সবার শিকড়। সমাপ্ত।